আমরা এখন ডিসকাস করব ডায়াবেটিস সম্বন্ধে। কেন ডায়াবেটিস সম্বন্ধে ডিসকাস করব? কারণ ডায়াবেটিস এমন একটা রোগ, এমন একটা সমস্যা। আপনারা এবারে একটুখানি নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করুন আর শোনার চেষ্টা করুন। তার কারণ যেটা আমরা বলবো, এখন আলোচনা করব, সেটা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সমাজ জীবন কাজে লাগবে। বেসিক্যালি আমরা ডিসকাস করবো ডায়াবেটিকের ব্যাপারে। কিসের ব্যাপারে? ডায়াবেটিস। কেউ কিছু বলছিল, সম্ভবত মাইক্রোফোন ওর অফ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আমাদের যে মিউট করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি। তো সেই কারণে আমি বলে দিই যে কেউ কিছু বলছিলেন, তো সেই কারণে আমি বলছি যে আপনি এই আমাদের যে একাডেমির যে ফোন নাম্বার আছে ওখানে SMS করুন, ঠিক আছে, বা ওখানে লিখে পাঠান। ওকে, বেসিক্যালি আমরা তো এখন ক্লাস করবো। এখন যা কিছু যে আপনার প্রবলেম, সেই প্রবলেমগুলো ওখানে ডিসকাস করুন, তাহলে আমরা ওখানে ক্লাসের পরে আপনার সঙ্গে ডিসকাস করতে পারবো। ওকে, চলুন। তো বেসিক্যালি আমরা ডায়াবেটিস সম্বন্ধে কথা বলবো। ডায়াবেটিস সম্বন্ধে এই কারণে কথা বলবো কারণ ডায়াবেটিস আগামী দিনে প্রত্যেকটা মানুষের হতে চলেছে এবং প্রত্যেকটা মানুষের আগামী দিনে হবে, এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। ডায়াবেটিসকে ইন্ডিয়ার ক্যাপিটাল বলা হচ্ছে এবং আগামী দিনে ডায়াবেটিস ধীরে ধীরে প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের হতে চলেছে। কারণ ডায়াবেটিস যে কারণে মানুষের শরীরের মধ্যে এত বাড়ছে, সেই কারণটা আরও বেড়ে চলেছে। মানে ডায়াবেটিস হওয়ার যে কারণটা, সেই কারণটা আরও বেড়ে চলেছে, যাতে ইন ফিউচার মানুষ ডায়াবেটিসে আরও বেশি করে আক্রান্ত হবে। অ্যাজ এ নিউট্রিশনিস্ট, যদি আমরা এই ব্যাপারটা আগে থেকেই সমাধান করতে শিখে যাই, তাহলে কি হবে? আমরা প্রচুর মানুষকে সুস্থ করতে পারবো, আর প্রচুর মানুষকে সুস্থ করার মাধ্যমে আমরা একটা অসাধারণ ইনকামও করতে পারবো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডায়াবেটিস আপনার পরিবারও হতে পারে বা কারোর পরিবারও হতে পারে। ইভেন ডায়াবেটিস এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দাঁড়িয়েছে যেটা ঘরে ঘরে সবার হতে চলেছে। আমরা জানবো ডায়াবেটিস কেন হয়, আমরা জানবো ডায়াবেটিস হলে কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ করতে পারি, আর ডায়াবেটিস মুক্ত জীবন কিভাবে আমরা তৈরি করতে পারি। ভারতবর্ষের আইনে যদি কেউ বলে ডায়াবেটিস মুক্ত জীবন, ডায়াবেটিস সেরে যাবে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তার কারণ মডার্ন মেডিকেল সায়েন্স, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এই লিগেল রুলসটা তৈরি করেছে। তার কারণ তারা সারাতে পারে না। কে সারাতে পারে না? মডার্ন মেডিকেল সায়েন্স, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এটাকে সারাতে পারে না। উইদাউট মেডিসিন, উইদাউট ডক্টর, উইদাউট ইনসুলিন। বাট গত 5 বছরে আমি আপনাদের সামনে বলছি, ডায়াবেটিস মেডিসিন ছাড়া ছেড়ে যায় শুধুমাত্র তার নিউট্রিশন প্রবলেমকে যদি সে সলভ করতে পারে। ইভেন ডায়াবেটিস মুক্ত জীবনযাপন সে করতে পারে। কারণ আমিও একজন ডায়াবেটিস মুক্ত জীবন, কারণ গত 5 বছর আগে আমারও ডায়াবেটিস ছিল। ইভেন আজকে আমার কোনো ডায়াবেটিসের ওষুধ আমার প্রয়োজন হয় না, এবং আমি কোনো ওষুধ খাই না, কোনো ডক্টরের কাছে যাই না। শুধুমাত্র আমি কিছু পদ্ধতি অবলম্বন করে আজকে ডায়াবেটিস ফ্রি জীবনযাপন করছি। সেই কারণটাই আমি আপনাদেরকে শেখাবো। নিউট্রিশন বইতে আপনি হয়তো অনেক কিছু শুনবেন, অনেক কিছু জানবেন, সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কিছু শুনবেন, কিন্তু আমি আপনাকে যে জিনিসগুলো বলতে চাই, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ইভেন সেটা বাস্তব জীবনেও কাজ দেবে। চলুন আমরা চলে যাই ডায়াবেটিস কেন হয় সেই ব্যাপারটার জন্য। সো ডায়াবেটিস বেসিক্যালি 2 টাইপ অফ ডায়াবেটিস। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস মানে যার শরীরে ইনসুলিন কি নেই, নো ইনসুলিন। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করে না। তার মানে টাইপ 1 ডায়াবেটিস যাদের, তাদের নো ইনসুলিন, তাদের কোনো ইনসুলিন নেই, তাদের বেটা সেল, যেখান থেকে ইনসুলিন হরমোনটা ক্ষরণ হয়, সেই ইনসুলিন গ্ল্যান্ডটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। সেই কারণে তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না, তার ফলে তাদেরকে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। সেই কারণে তাদেরকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস
ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করে না। ওকে, তাহলে শুধু এইটা মাথায় রাখি, টাইপ 1 ডায়াবেটিস মানে ইনসুলিন নেই, আর টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করে না। ভারতবর্ষে ডায়াবেটিসের যত পেশেন্ট আছে, তার 90% পেশেন্ট হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তার পেশেন্ট কারা? টাইপ 2 ডায়াবেটিস 90% পেশেন্ট। আর বাকি অনলি 1% পেশেন্ট বা 10% পেশেন্ট আছে টাইপ 1 এর ডায়াবেটিসের। সো টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আমরা বেশি কথা আলোচনা করব না, কারণ আমরা টাইপ 2 তে ডায়াবেটিস চলে যাব। টাইপ 2 ডায়াবেটিস যখন আমরা আলোচনা করব তাতে আমরা বুঝতে পারবো টাইপ 1 ডায়াবেটিসের কারণ, আর টাইপ 2 কে যেভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যেভাবে আমরা কন্ট্রোল করে সুস্থ হতে পারবো, টাইপ 1 ডায়াবেটিসকেও আমরা ওই একইভাবে আমরা সুস্থতা অবলম্বন করতে পারবো। সো আমরা আজকে চলে যাব টাইপ 2 ডায়াবেটিস ডিসকাশনের জন্য, এবং টাইপ 2 ডায়াবেটিস কেন হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস বেসিক্যালি তার যে ফাংশনাবিলিটি সেটা যদি আপনাকে জানতে হয়, যখন আমরা কোনো খাবার গ্রহণ করি, যখন আমরা কোনো ফুড গ্রহণ করি, সেই ফুড আমাদের শরীরে গিয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ। তার মানে ফুড, আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো আমাদের শরীরে গিয়ে কনভার্ট হয় গ্লুকোজে। কিভাবে হয়, কেমনভাবে হয়, সেই কথাতে আমি আজকে ডিসকাশনে যাব না। কার্বোহাইড্রেট হয়ে গ্লুকোজ হয় না, প্রোটিন গিয়ে গ্লুকোজ হয়, ভিটামিন গিয়ে গ্লুকোজ হয়, আমি এই প্রসঙ্গে এখন যাব না। আমি একটা প্রসঙ্গে যাই, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজম হওয়ার পরে তৈরি হয়ে যায় গ্লুকোজ। এবং গ্লুকোজ যখন, মানে ইটস আ সুগার, ইটস লাইক আ সুগার, ইটস আ গ্লুকোজ, এইটা যখন, সেটাকে আমরা নিউট্রিশন বলতে পারি, সেটাকে আমরা আমাদের খাবার বলতে পারি। নিউট্রিশন আমাদের শরীরের জন্য প্রয়োজন, নিউট্রিশন আমাদের শরীরের প্রত্যেকটা সেলের জন্য প্রয়োজন, নিউট্রিশন আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। তাহলে আমরা যখন কোনো খাবার খেলাম, সেই খাবার গ্লুকোজে কনভার্ট হলো, সেই গ্লুকোজ আমাদের ব্লাডের মাধ্যমে, আমাদের কার মাধ্যমে? ব্লাডের মাধ্যমে কি হবে? সারা শরীরে ছড়িয়ে পড়বে। কারণ ব্লাড হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম। ব্লাড কি? আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম। ব্লাডের মাধ্যমে এই গ্লুকোজ সারা শরীরে কি করবে? ছড়িয়ে পড়বে। তার মানে এটাই হচ্ছে। এবং যখন আমরা কোনো খাবার খাই, যখন সেই খাবারটা গ্লুকোজে পরিণত হয়, তখন সেই খাবার, শরীরের খাবার জন্য দুটো হরমোন ক্ষরণ হয়। একটা হরমোনের নাম হচ্ছে ইনসুলিন, আর একটা হরমোনের নাম হচ্ছে গ্রোথ হরমোন। কি নাম? গ্রোথ হরমোন, GROWTH, গ্রোথ হরমোন। তার মানে একটা হরমোনের নাম হচ্ছে, এটা ভালো করে লিখছি, একটা হরমোনের নাম হচ্ছে গ্রোথ হরমোন, GROWTH, গ্রোথ, যার ফলে আমাদের শরীর বৃদ্ধি পায়। আর একটা হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। তাহলে এই দুটো হরমোন আমাদের ক্ষরণ হয় যখন আমরা কোনো খাবার দাবার খাই। ইনসুলিন হরমোন তার কি কাজ? ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে চাবির কাজ করে। ইনসুলিন কিসের কাজ করে? চাবির কাজ করে। মানে দরজার চাবি, মানে আমাদের যে শরীরে সেল আছে, সেই সেলের যে দরজা আছে, সেই দরজা খুলে দেওয়ার কাজ করে ইনসুলিন। এই ইনসুলিন কোথা থেকে ক্ষরণ হয়, কিভাবে ক্ষরণ হয়, আমি প্রসঙ্গে যাচ্ছি না। আমি এখন যাব কোথায়? যে আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবার খাওয়ার সময় আমাদের শরীরে দুটো হরমোন ক্ষরণ হয়। একটার নাম হচ্ছে গ্রোথ হরমোন, আর একটা নাম হচ্ছে ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোন আমাদের কি কাজ করে? আমাদের শরীরের যে সেল আছে, সেই সেলের দরজা খুলে দিতে সাহায্য করে। সেলের যে দরজা আছে, সেই দরজা খুলে দিতে সাহায্য করে ইনসুলিন। গ্রোথ হরমোন কি করে? গ্রোথ হরমোন আমাদের শরীরে যে বৃদ্ধি পায়, আমরা যে বড় হচ্ছি, ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, তাহলে এই গ্রোথের জন্য আমাদের গ্রোথ হরমোন কি করে? হেল্প করে। এবারে
যখন আমরা কোনো খাবার খাই, সেই খাবার খাওয়ার পরে আমাদের শরীরের কতটা গ্রোথ হরমোন ক্ষরণ হওয়া দরকার, কতটা ইনসুলিন হরমোন ক্ষরণ হওয়া দরকার, এটা শরীরের একটা এক্স ফ্যাক্টর নিয়ন্ত্রণ করে। তার মানে কতটা খাবার খেলে কতটা ইনসুলিন ক্ষরণ হবে সেটা শরীর নিজে নিজেই কি করে, মাপামাপি করে নেয়, এবং সেই মতো ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, সেই মতো গ্রোথ হরমোন ক্ষরণ হয়। এটা কি শরীরের একটা ইন্টারনাল ফাংশন চলতে থাকে যখন আমরা কোনো খাবার দাবার খাই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রবলেমটা কোথায় হয়? এই প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয় সাপোজ আমি যখন খাবার খেলাম, এটা গ্লুকোজে পরিণত হলো, এবং এই গ্লুকোজ ব্লাড তার ভেসেলের মাধ্যমে সারা শরীরে নিয়ে যাচ্ছে, আর সে কি করছে, এই ইনসুলিন তার সঙ্গে মিশে সেটা কি করছে, এইখানে চাবি খোলার কাজ করে দিচ্ছে, আর এই ব্লাডের যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা কি করছে, এর ভেতরে ঢুকে যাচ্ছে। এইভাবে আমাদের শরীর কি করে কাজ করে। এবারে সমস্যা কোথায় হয়, কখন আমাদের সুগার বেড়ে যায়? সুগার তখনই বেড়ে যায় যখন আমাদের শরীরে, ভাবুন আমি 1 কিলো খাবার খেয়েছি, আর আমার প্রয়োজন কত, 1 কিলো ইনসুলিন। আমি ধরছি, জাস্ট এক্সাম্পল, আমি 1 কিলো খাবার খেয়েছি, আমার শরীরের ইনসুলিন 1 কিলো প্রয়োজন, কিন্তু আমার শরীরে আছে মাত্র 500 গ্রাম, 500 গ্রাম ইনসুলিন। তার মানে আমার কাছে 1 কিলো খাবার আর আমার কাছে রয়েছে 500 গ্রাম ইনসুলিন। তাহলে 500 গ্রাম ইনসুলিন কি করবে, 500 গ্রামের যে প্রয়োজনীয় যে চাবিগুলো আছে সেগুলোকে খুলে দেবে। বাকি 500 গ্রাম যেহেতু কম, তাহলে কি হবে, 500 গ্রাম খাবার বা গ্লুকোজ বেঁচে থাকবে। 1 কিলো খাবার ছিল আর 500 গ্রাম ইনসুলিন ছিল, তাহলে 500 গ্রাম ইনসুলিনের জন্য কি হয়েছে, সেলের ভেতরে খাবার ঢুকে গেছে 500 গ্রাম, কিন্তু এখনো 500 গ্রাম খাবার বেঁচে আছে। এই খাওয়া কেন শরীরে সেলে ঢুকছে না? কারণ আমার শরীরে যতটা ইনসুলিন ছিল ততটা ইনসুলিন কি করেছে, অত পরিমাণ গ্লুকোজকে খাবারে ঢুকিয়ে দিয়েছে বা সেলে প্রবেশ করিয়ে দিয়েছে। এবারে আমার কাছে এখনো এক্সেস কি পড়ে আছে, খাবার পড়ে আছে, কি এটার নাম গ্লুকোজ। তাহলে এই যে এক্সেস গ্লুকোজ আমার কাছে পড়ে আছে, তখন যদি আমার ব্লাড টেস্ট করা হয়, তাহলে কিন্তু আমি দেখব আমার ব্লাড সুগার বেড়ে গেছে। আমাদের ব্লাড সুগার কত, 100/140। তার মানে যখন আমরা কোনো খাবার খাই না, খালি পেটে থাকি, তখন হচ্ছে বিলো 100। আর যদি আমরা খাবার খেয়ে নিই, তাহলে আফটার মিল 2 ঘন্টা পরে আমাদের সুগার 140 হচ্ছে নর্মাল। এটা হচ্ছে নর্মাল। যখনই দেখবো এটা বেড়ে গেছে, কি করে বেড়ে গেছে, কারণ গ্লুকোজ আমার শরীরে ছিল 1 কিলো আর আমার শরীরে ইনসুলিন হচ্ছে 500 গ্রাম। তাহলে 500 গ্রাম ইনসুলিন 500 গ্রাম গ্লুকোজকে সেলে প্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু এখনো 500 গ্রাম গ্লুকোজ শরীরে পড়ে আছে। তাহলে এখনো যদি শরীরে 500 গ্রাম গ্লুকোজ শরীরে পড়ে থাকে, সেই সময় যদি আমরা ব্লাড ভেসেলকে টেস্ট করি, পরীক্ষা করি, তাহলে তখন কিন্তু আমাদের 140 থাকবে না, এটা 180 হতে পারে, এটা 200 হতে পারে, এটা 300 হতে পারে। তার মানে that is called I am a patient of diabetes. That is called I am a patient of diabetes. তার মানে ডায়াবেটিস কাকে বলছি, আমি যে খাবারটা খেলাম সেই খাবারটা হজম হয়ে গ্লুকোজ তৈরি হলো, সেই গ্লুকোজ ইনসুলিন নিয়ে ব্লাড ভেসেলের মাধ্যমে কোথায় পৌঁছলো, সেলে পৌঁছলো, কিন্তু সেলে পৌঁছানোর সময় আমার কাছে কত, 500 ইনসুলিন মজুদ ছিল। 1 কিলো আমার খাবার, 1 কিলো খাবারের 500 কি করেছে, ইনসুলিনের ভেতরে ঢুকে গেছে, বাট রেস্ট অফ দ্য 500 আমার শরীরে কিন্তু পড়ে থাকবে, ব্লাডের মধ্যে পড়ে থাকবে। সেটা যদি আমি পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আমি দেখতে পাবো আমার শরীরের ব্লাড সুগার বেড়ে গেছে। সেটা 180 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে। দ্যাট ইজ কল ব্লাড সুগার। সো এই জিনিসটা টাইপ 1 এর ক্ষেত্রে কেমন, টাইপ 2 এর ক্ষেত্রে কেমন। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন নেই, তার মানে এই যে কাহিনীটা আমি বললাম, ইটস আ টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। তার মানে আমার শরীরে যতটা খাবার আমি খেয়েছি, 1 কিলো খাবার খেয়েছি, আমার শরীরে 1 কেজি ইনসুলিন ক্ষরণ হওয়া দরকার ছিল, হয়েছে কত, 500। তার মানে বাকি 500
সে প্রডিউস করতে পারেনি, শরীরের সেই ক্ষমতা নেই বা শরীর সেটা করতে পারেনি। তাহলে এই সিচুয়েশনটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। কি? টাইপ 1 ডায়াবেটিস। এবারে আমরা বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিসের কথা বলবো, কারণ টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে মেজর প্রবলেম। তাহলে টাইপ 2 ডায়াবেটিস কিভাবে হচ্ছে? টাইপ 2 ডায়াবেটিস ওই একই রকম ভাবে ফুড আমি খাচ্ছি, সো ফুড যখন আমি খেলাম এটা কিসে পরিণত হলো? গ্লুকোজে পরিণত হলো। গ্লুকোজে পরিণত হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে, এবং এই গ্লুকোজ কোথায় চলে যাচ্ছে? ব্লাড ভেসেলে চলে যাচ্ছে। আর ব্লাড ভেসেলে যাওয়ার পরে সেলে পৌঁছানোর সময় এখানে সেলের রুম কি আছে? কারণ আমাদের শরীরে ট্রিলিয়ন অফ সেল আছে আমাদের শরীরে। এবারে এই গ্লুকোজ কি করছে? শরীরে কে নিয়ে যাচ্ছে? ইনসুলিন নিয়ে যাচ্ছে। ইনসুলিন নিয়ে যাচ্ছে, এবং এই ইনসুলিন কি করছে? এর ভেতরে এই গ্লুকোজটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে। কারণ কি? চাবির কাজ করছে ইনসুলিন। চাবির কাজ করছে ইনসুলিন। তাহলে এই ইনসুলিন চাবির কাজ করছে কি করেছে? যখন আমি ব্রেকফাস্ট খেয়েছি, এই ব্রেকফাস্ট কি করেছে? আমার শরীরের গ্লুকোজে কনভার্ট হয়েছে, ব্লাড কি করেছে? ওকে আমার সেলে নিয়ে গেছে। ইনসুলিন ছিল, ইনসুলিন কি করেছে? ওকে সেলের ভিতরে প্রবেশ করে দিয়েছে। সো কোনো প্রবলেম নেই। এরপরে আমি কি করেছি? লাঞ্চ খেয়েছি। সেই লাঞ্চ কি হয়েছে? আবার গ্লুকোজে কনভার্ট হয়েছে, আবার ব্লাড ভেসেলে চলে এসেছে, আবার ইনসুলিন নিয়ে এসে রুমের ভেতরে প্রবেশ করাতে গেছে, কিন্তু সেল দরজা খুলছে না। তার মানে আমি যখন ব্রেকফাস্ট খেয়েছি, ব্রেকফাস্টকে নিয়ে ইনসুলিন গ্লুকোজকে নিয়ে, ব্রেকফাস্টের যে গ্লুকোজটা সেই গ্লুকোজকে নিয়ে ইনসুলিন কি করেছে? সেলের ভেতরে প্রবেশ করে গেছে। তাহলে এই জিনিসটা ঘটেছে। এরপরে যখন আমি লাঞ্চ করেছি, লাঞ্চ খাওয়ার সময় আমার সেই খাবারের গ্লুকোজকে নিয়ে আবার ব্লাড ভেসেল ইনসুলিনের সাথে করে সেলে গিয়ে পৌঁছেছে, কিন্তু সেল আর দরজা খুলছে না। কেন? কারণ সেলের ভেতরে সকালবেলা যে ব্রেকফাস্টটা খেয়েছিলাম সেটা এখনো খরচা হয়নি। সেটা কি হয়নি? এখনো খরচা হয়নি। তার ফলে সেল ভয়ে দরজা খুলছে না। তার কারণ সেল যদি দরজা খুলে তাহলে সেল ব্লাস্ট হয়ে যাবে। কারণ লাঞ্চ ঢোকার মতো শরীরের সেলের ভেতরে আর জায়গা নেই। এই সিচুয়েশনটাকে যদি একদিন, দুদিন, 1 মাস, 2 মাস চলতে থাকে, সাপোজ আপনি কালকে আবার ব্রেকফাস্ট খেলেন, শরীরে ইনসুলিন ঢুকে গেল, কিন্তু যেই আমি লাঞ্চ খেলাম, লাঞ্চ আমার সেলে গিয়ে প্রবেশ করতে পারছে না, কারণ আমার সেল দরজা খুলছে না। কেন দরজা খুলছে না? তার কারণ সেলের ভেতরে এখনো পর্যাপ্ত পরিমাণে সকালবেলার ব্রেকফাস্ট পড়ে আছে। আর তার ফলে এই ইনসুলিন যে খাবারটাকে নিয়ে গেল, সে আর তাকে সেলের ভেতরে প্রবেশ করাতে পারছে না। তার ফলে কি হচ্ছে? ওই যে গ্লুকোজ সেটা কি করে থাকবে? সেটা ব্লাডের ভেতরে পড়ে থাকবে। তখন আমরা যদি ব্লাড টেস্ট করি, তাহলে আমরা কি দেখব? আমাদের ব্লাড সুগার কি হয়েছে? বেড়ে গেছে। আমাদের শরীরে ইনসুলিন আছে, তা সত্ত্বেও কিন্তু ব্লাড সুগার বেড়ে গেছে। এটা আমি কার কথা বলছি? টাইপ 2 ডায়াবেটিস কথা বলছি। তার মানে আমার শরীরে গ্লুকোজ যখন খেয়েছি, সেই গ্লুকোজ ব্লাড বয়ে নিয়ে গেছে, আমার শরীরে ইনসুলিন কি করেছে? তাকে সেলে প্রবেশ করানোর জন্য গেছে, কিন্তু সকালবেলা আমি এত খাবার খেয়েছি, সেই খাবার আমার শরীরের ভেতরে ঢুকছে না। তার ফলে ওইটা কি করেছে? আমার ব্লাডের ভেতরে পড়ে থাকছে। তখন যদি আমি ব্লাড টেস্ট করি, তখন দেখা যাবে আমার ব্লাড সুগার 200, আমি দেখতে পারি আমার ব্লাড সুগার 300, আমার ব্লাড সুগার 400। তার মানে আমি পেশেন্ট হয়ে গেলাম ব্লাড সুগারের, কিন্তু আমার শরীরে ইনসুলিন কিন্তু ছিল। এবং এই ইনসুলিন তখন পড়ে থাকতে থাকতে কি হবে? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে। ইনসুলিন কি হবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, ইনসুলিন প্রতিরোধ। তার মানে কি? আপনি যদি কারোর বাড়িতে একবার যান, দেখলেন সে নেই,
দুবার গেলেন সে নেই, দরজা বন্ধ, তিনবার গেলেন সে নেই, দরজা বন্ধ। এরকম মাসের পর মাস, বছরের পর বছর যদি আপনি কারোর বাড়িতে গিয়ে দেখেন যে তার বাড়ির দরজা বন্ধ, তাহলে আপনি কি স্থির করবেন? তারা বাড়িতে থাকে না, আপনি আর যাওয়ার চেষ্টা করবেন না। এইটাকে বলা হয় কি? রেজিস্ট্যান্স। সাপোজ রেজিস্ট্যান্সের একটা এক্সাম্পল দিই। একটা ছোট্ট বাচ্চা বাড়িতে ঘুমিয়ে আছে, তার কানের কাছে যদি আপনি বাঁশি বাজান, তার কানের কাছে যদি আপনি বাঁশি বাজান, বাচ্চারা কি করবে? ভয় পেয়ে কেঁদে ফেলবে। কিন্তু রেল স্টেশনের পাশে যে বাচ্চাগুলো ঘুমিয়ে থাকে, সেখানে কত মালগাড়ি যায়, কত লোকাল ট্রেন যায়, কত রাজধানী এক্সপ্রেস যায়, তার কিন্তু ঘুম ভাঙে না, সে দিব্যি ঘুমিয়ে থাকে। তার কারণ কি? শব্দ তার কানে যেতে 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 তার কানে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, প্রতিরোধ তৈরি হয়ে গেছে। শব্দ তাকে আর জাগাতে পারে না, শব্দ তার ঘুম ভাঙাতে পারে না। ঠিক তেমনি এই ইনসুলিন কাজ না করতে করতে কাজ না করতে করতে কাজ না করতে করতে তারও কাজ করার না করার ক্ষমতা তৈরি হয়ে যাবে, আর সেই সময়টাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে ডায়াবেটিক হওয়ার আগে আপনার শরীরে কি হয়েছে? আপনি এমন খাবার খেয়েছেন, সেই খাবারটা শরীর ইনসুলিন তাকে নিয়ে গেছে, কিন্তু পরে যখন আবার খেয়েছেন তখন শরীর ইনসুলিন তাকে নিয়ে গেছে, কিন্তু তখন আর সেল দরজা খুলছে না, তার ফলে ইনসুলিন বাইরে পড়ে থাকছে এবং আপনার গ্লুকোজও ব্লাডের ভেসেলের মধ্যে পড়ে থাকছে। এই সিচুয়েশনটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের কারণ কি? টাইপ 2 ডায়াবেটিসের কি কারণ? টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে আমার খাওয়া বেশি, খরচা কম, বা আমার খাওয়া বেশি, কাজ কম। আমার খাওয়া বেশি, কাজ কম, তার মানে আমি এমন কিছু খাবার খাচ্ছি যেটা আমার শরীরের প্রয়োজনীয়তা নেই, আর আমার শরীরে যে ইনসুলিনটা আছে সেই ইনসুলিনটা ওকে হেল্প করতে পারছে না। তার কারণ যদি আমি খাওয়া বেশি করে খেয়ে ফেলি, কেউ কিছু লিখছেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি পড়াতে পড়াতে ডিস্ট্রাক্ট হচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনারা শুনতে থাকুন, ঠিক আছে, শুনতে থাকুন আপনারা। সো আপনি যখন কোনো খাবার খাচ্ছেন, সেই খাবারটা যখন শরীরের জন্য অতটা প্রয়োজনীয় নয়, শরীর কি করছে? সেটাকে গ্রহণ করছে না, আর গ্রহণ না করার জন্য যে ইনসুলিন আছে সেই ইনসুলিন কাজ করতে পারছে না, সেটা কি হচ্ছে? রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই বাধাপ্রাপ্ত সিচুয়েশন থেকে কি বলা হচ্ছে? টাইপ 2 ডায়াবেটিস। আর আমরা যদি এই সময় ডক্টরের কাছে যাই, ডক্টর কি করে? আমাদেরকে আরো ইনসুলিন ওষুধ দিয়ে দেবে। তাহলে ডক্টররা টাইপ 2 ডায়াবেটিসের সময় ঠিক করে না ভুল করে? আমার শরীরে অলরেডি ইনসুলিন থাকার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, তার কারণ এত ইনসুলিন আছে। ডক্টর যদি আমাকে আরো ইনসুলিন দেয়, আরো ইনসুলিন দেয়, আরো ইনসুলিন দেয়, তার ফলে কি হবে? আমার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেড়ে যাবে, তার ফলে আমার ক্ষতি আরো বাড়বে শরীরের। সো ব্লাড সুগার শরীরে যদি তৈরি হয়, তাতে আমাদের শরীরে কি ক্ষতি? ব্লাড সুগার যখন আমাদের শরীরে তৈরি হবে, সুগার মিন্স গ্লুকোজ, মানে চিনি। জলের মধ্যে যদি আপনি চিনিকে গোলান, তাহলে কি হবে? জলটা আস্তে আস্তে ঠিক হবে, গাঢ় হবে। জলটা কি হবে? ধীরে ধীরে ঠিক হবে, গাঢ় হবে। তাহলে এই গাঢ় জল, এই গাঢ় ব্লাড আমাদের শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় কি তারা ঘুরে বেড়াতে পারে না, তার ফলে আপনাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে বাধাপ্রাপ্ত হবে। শরীরের মধ্যে অক্সিজেন, শরীরের মধ্যে নিউট্রিশন, শরীরের মধ্যে হরমোন, বিভিন্ন জিনিস তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারবে না, তার ফলে কি হবে? শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে। কারণ ডায়াবেটিস শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের ফলে কি কি ধরনের চ্যালেঞ্জ হয়? ডায়াবেটিসের ফলে চ্যালেঞ্জ হয়, আপনার যদি সুগার বা গ্লুকোজ গাঢ় হয়ে যায়, তাহলে ডায়াবেটিসের ফলে কি কি হচ্ছে? ডায়াবেটিসের ফলে সেই গাঢ় সুগার যখনই বেড়ে যাবে, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, বা মানুষের ব্লাড প্রেশার বেড়ে যাবে। তার কারণ কি? গ্লুকোজ যখনই বেড়ে যাবে, হার্টের উপরে প্রেশার আসবে। ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আরো অনেক কিছু কারণ আছে, বাট আমি জাস্ট আজকে এই এক্সাম্পলটা দিচ্ছি। যখনই আপনার ব্লাডটা গাঢ় হয়ে যাবে, ব্লাড প্রেশার আসবে, এর জন্য আর্থারাইটিস প্রবলেম হবে, এর জন্য আপনার স্কিন প্রবলেম হবে, এর জন্য হেয়ার প্রবলেম হবে, এর জন্য মাইক্রোভ্যাসকুলার প্রবলেম হবে, এর জন্য ম্যাক্রোভ্যাসকুলার প্রবলেম হবে, এর জন্য ব্রেন স্ট্রোক হবে, এর জন্য ক্যান্সার হবে, এর জন্য আলসার হবে, এর জন্য আপনার শরীরের মধ্যে
বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। তার মানে ব্লাড সুগার যাকে বলছি বা ডায়াবেটিস যাকে বলছি, ডায়াবেটিস নট আ সিঙ্গেল প্রবলেম। এর জন্য আপনার কিডনি ফেলিওর হবে, কিডনি ফেলিওর। তার কারণ ডায়াবেটিক সুগার যখন ব্লাডের ভেতরে বাড়বে, গ্লুকোজ যখন বাড়বে, সেই গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে এমন বেশি বাড়বে, কিডনি তাকে বারবার রিফ্লেক্ট করার চেষ্টা করবে, মানে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তার ফলে কিডনির কাজ বেড়ে গিয়ে কিডনি কি করবে, ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। সো এতগুলো প্রবলেম হতে পারে এবং আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে অল্প সময়ের মধ্যেই থ্রু ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসটা কতটা ঘাতক প্রবলেম, ডায়াবেটিসের জন্য কিন্তু এতগুলো প্রবলেম হচ্ছে। আমরা পরবর্তীকালে এই সমস্ত প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং এই প্রবলেমগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে বেসিক্যালি আমরা ডিসকাস করছি টাইপ 2 ডায়াবেটিস। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের কারণ কি? টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে টাইপ 2 ডায়াবেটিসের কারণ কি? টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। কেন কাজ করতে পারছে না? কারণ দীর্ঘদিন কাজ না করে তাদের কাজ না করার একটা অভ্যেস তৈরি হয়ে গেছে। সেটা কি কারণে হয়েছে? তার কারণ যখনই শরীরের মধ্যে ইনসুলিন কাজ করতে পারছে না, কারণ সেলের ভেতরে যে সকালবেলা আমরা যা খেয়েছি সেই খাবারটা এখনো ভরে পড়ে আছে। সেলের ভেতরে যে খাবারটা আমরা এখনো খেয়েছি সেই খাবারটা ভরে পড়ে আছে। এরপরে যখন আমি এটা প্রথমবার খেয়েছি, যখন আমরা প্রথমবার খেয়েছি তখন কি করেছে, আমাদের শরীরে এটা ভরে পড়ে আছে। আবার যখন আমরা দ্বিতীয়বার খাবার নিয়ে এসেছি তখন সেল যেহেতু ভরে আছে, তার ফলে কি করেছে, ইনসুলিন বাপস চলে গেছে, ঘুরে চলে গেছে। এই যে ইনসুলিন ঘুরে চলে যাচ্ছে, দীর্ঘদিন কাজ না করতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং সেই সময়টাতে আমাদের যে গ্লুকোজ লেভেল, আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল কি করে গেছে, আপ করে গেছে। এই সিচুয়েশনটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। এবং এই টাইপ 2 ডায়াবেটিস কেন হয় আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝালাম। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে টাইপ 2 ডায়াবেটিস যদি আমাকে ঠিক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে। টাইপ 2 ডায়াবেটিস যদি আমাকে ঠিক করতে হয় তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে হবে। টাইপ 2 ডায়াবেটিসকে যদি আমাকে সারাতে হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমাকে কি করতে হবে, ঠিক করতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমরা ঠিক কিভাবে করতে পারি? ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হচ্ছে তখন কিভাবে হচ্ছে, আপনি খাবার খেয়েছেন 1 কিলো, আপনার শরীরে কি হয়েছে, 1 কিলো ইনসুলিনের প্রয়োজন সেটা ছিল, সে নিয়ে কি করেছে, শরীরের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে চলে গেছে। তার ফলে কি হয়েছে, আপনার শরীরের মধ্যে ইনসুলিন সমানভাবে সারা শরীরে খাবারটাকে ছড়িয়ে দিয়েছে। তার ফলে শরীরে কোথাও এক্সেস গ্লুকোজ পড়ে নেই, কিন্তু আপনি আবার খেয়েছেন। তার ফলে কি হয়েছে, ইনসুলিন কোথায় পড়ে আছে, ইনসুলিন শরীরের মধ্যে আছে, সে কি করেছে, সে আবার খাবার নিয়ে গিয়ে সেলে প্রবেশ করিয়েছে, কিন্তু সেলের মধ্যে প্রবেশ করাতে গিয়ে দেখতে পাচ্ছে যে সেল দরজা খুলছে না। তার ফলে কি হচ্ছে, সুগার লেভেল যেটা এখানে ছিল সেটা ধীরে ধীরে আপ হচ্ছে আর ইনসুলিন এখানে দাঁড়িয়ে আছে। তার কারণ কি, সুগার লেভেল আপ হওয়ার কারণ কি, আপনি এমন খাবার খাচ্ছেন যেই খাবারটা শরীরে প্রয়োজনীয়তা নেই, আপনি বেশি খাবার খাচ্ছেন সেই জন্য বেশি গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তাহলে শরীরের কন্ডিশন এরকম যখন শরীরের কন্ডিশন হচ্ছে তখন এটা হচ্ছে আপনার শরীরের লেভেল আর এটা হচ্ছে গ্লুকোজের লেভেল। এটা হচ্ছে নর্মাল শরীরের লেভেল, এটা হচ্ছে গ্লুকোজের লেভেল। তাহলে গ্লুকোজ যদি বেড়ে থাকে তাহলে গ্লুকোজ যদি আমাকে ঠিক করতে হয় আমাকে কি করতে হবে, তাহলে হয় আমাকে কম খেতে হবে, যদি আমি কম খাই তাহলে দেখো সমান, যদি আমি কম খাই সমান। আর যদি আমার এরকম কন্ডিশন থাকে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেশি করে এক্সারসাইজ করে আমাকে খরচা করে ওই ব্যালেন্সটা আবার নিয়ে আসতে হবে। তার মানে হয় আমাকে কম খেতে হবে তাহলে ব্যালেন্স হবে, আর নয় আমাকে এক্সারসাইজ বাড়াতে হবে, যার ফলে কি হবে, এই এক্সেস যে ক্যালোরি সেটা সমান হয়ে যাবে। মানে হয় আমাকে কম খেতে হবে
নয় আমাকে এক্সারসাইজ বাড়িয়ে এখানে সমান সমান করতে হবে, তারপরে কি হবে, গ্লুকোজ লেভেলটা নর্মাল হয়ে যাবে। তার মানে ডায়াবেটিস মতলব বাংলা ভাষায় অনেক সংজ্ঞা আছে। আমি পার্সোনালি ভাবে কি বলি, খাওয়া বেশি কাজ কম। কি বলি আমি? খাওয়া বেশি কাজ কম, তার নাম হচ্ছে ডায়াবেটিস। তার মানে যারা বেশি বেশি খায় আর কাজ কম কম করে তারা কিন্তু একদিন না একদিন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাবে। কিছুক্ষণ আমি বলছিলাম যে সবাই ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাবে, কেন? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হাতে কোনো কাজ কারবার নেই। আমরা কি করছি, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার করে আমি খাবার খাচ্ছি সকাল থেকে রাত অবধি। আগে তো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খেতাম, এখন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের বাইরে গিয়েও আমরা বিভিন্ন রকম খাবার খাচ্ছি, যেই খাবারগুলো আমাদের প্রয়োজনীয়তা নেই। পিৎজা, বার্গার, চিপস, কুরকুরে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, বিরিয়ানি, পোলাও, ননভেজ খাবার, আমরা সমস্ত কিছু খাবার খেয়ে যাচ্ছি, যেই খাবারগুলো আমাদের শরীর হজম করতে কখনো পারছে কখনো পারছে না, এবং যার ফলে আমাদের শরীরে কী করছে, হেভি গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। আর সেই পরিমাণে আমাদের যে কাজ, সে কোনো কাজ নেই। তার কারণ আমরা কুড়োল দিয়ে গাছ কাটি না, আমরা কুঁয়ো দিয়ে জল তুলি না, আমরা চাকা ঘোরাই না আটা গুঁড়ো করার জন্য, আমরা কোদাল কোপাই না, আমরা ধোপার মতো কাপড় কাচি না, আমরা দৌড়ঝাঁপ করি না, আমরা এক্সারসাইজ করি না, শুধু আমরা খাই আর শুয়ে থাকি। আর আমাদের জীবনযাপন করার জন্য টোটো চলে এসছে, অটো চলে এসছে, কি বলে, লিফট চলে এসছে, গাড়ি চলে এসছে। তার ফলে আপনার জীবনযাপন কি কোনো পরিশ্রম আপনাকে করতে হচ্ছে না। একটা সময় মানুষকে জঙ্গল থেকে গাছ কাটতে হতো, একটা সময় মানুষকে কাপড় কাচতে হতো, একটা সময় মানুষকে মশলা বাটতে হতো, একটা সময় মানুষকে মাটি কোপাতে হতো, একটা সময় মানুষকে কুঁয়ো থেকে জল তুলতে হতো, একটা সময় মানুষকে ছুটে 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 দৌড়ে 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 কি করতে, কাজ করতে হতো, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হতো। তার ফলে তার কি হতো, তার অ্যাক্টিভিটিতে, তার এক্সারসাইজ করে করে তার শরীরের মধ্যে ওই ব্যালেন্সটা চলে আসতো। এই যে ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া, এই ব্যালেন্সটা কি হতো, ব্যালেন্সে চলে আসতো। যার ফলে কি হতো, শরীরে ডায়াবেটিক বলে কোনো রোগ ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যত আমরা প্যাকেট ফুডে চলে গেছি, সেই প্যাকেট ফুড খাওয়ার ফলে আমাদের শরীরে কি হচ্ছে, গ্লুকোজ লেভেল আপ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে খরচা করার জন্য যে অ্যাক্টিভিটি লাগবে, খরচা করার জন্য যে পরিশ্রম লাগবে, সেই পরিশ্রমটা হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, এটার ব্যালেন্স হচ্ছে না। এই ইমব্যালেন্সের জন্য আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হচ্ছে, এবং ডায়াবেটিস তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধছে। কারণ ডায়াবেটিস থেকেই আমাদের ক্যান্সার হবে, আমাদের আলসার হবে, আমাদের টিবি হবে, আমাদের আর্থারাইটিসের প্রবলেম হবে, আমাদের স্কিন ডিসঅর্ডার হবে, সেক্সুয়াল প্রবলেম হবে, আমাদের হেয়ার রিলেটেড প্রবলেম হবে, দাঁত আমাদের আলগা হয়ে যাবে। সো সো আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে আমাদের ডায়াবেটিসের এই প্রবলেমের জন্য। সো এই প্রবলেমটাকে যদি আমাকে ঠিক করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এবার আমরা চলে যাই সেখানে, যে টাইপ 2 ডায়াবেটিসকে অ্যাজ এ নিউট্রিশনিস্ট উইদাউট মেডিসিন আমাকে ঠিক করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে ফুড ম্যানেজমেন্ট করতে হবে। ফুড ম্যানেজমেন্ট করতে হবে মানে আমার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, বা আমার লাইফস্টাইল ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। তার মানে বিং আ নিউট্রিশনিস্ট, যদি আমি কাউকে ডায়াবেটিসে ট্রিটমেন্ট করতে চাই বিনা ওষুধে, তাকে আমাকে কি করতে হবে? ফুড ম্যানেজমেন্ট করতে হবে। ফুড ম্যানেজমেন্ট, তাকে কি করতে হবে? লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে ফুড ম্যানেজমেন্ট যদি আমি কাউ করিয়ে ফেলি, তাহলে তার শরীর থেকে কিন্তু ডায়াবেটিস উধাও হয়ে যাবে, সেও কিন্তু সুস্থ ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারে। তার মানে সুস্থ ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করার জন্য তাকে কি করতে হবে? খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবার দাবার এমন খেতে হবে যার ফলে তার সুগার বাড়বে না, যার ফলে তার শরীরের ইনসুলিনের যে রেজিস্ট্যান্স, যে কারণে ইনসুলিন কাজ করছে না, সেই প্রবলেমটা তার সলভ হয়ে যাবে। সো ফুড ম্যানেজমেন্টের সময় আমাদের একটা ডেফিনেশন আসছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফুড, কি খাবো আর কি খাবো না। তার মানে আমাদেরকে ডেফিনেশন আসছে যে আমরা ফুডের মধ্যে কোন ফুড খেলে আমাদের ডায়াবেটিস হবে না, আর কোন ফুড খেলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত জীবনযাপন করতে পারবো। তাহলে ডায়াবেটিস মুক্ত জীবনযাপনের জন্য বা রেজিস্ট্যান্স ফ্রি
ইনসুলিন রেজিস্ট্যান্স লাইফস্টাইল মেনটেন করার জন্য আমাদেরকে কি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আমি সো ইনসুলিন ফ্রি লাইফস্টাইল মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে, ফুড ম্যানেজমেন্ট করতে হবে। এবারে প্রসঙ্গ আসবে আমরা কি কি খাবো, আমরা কি কি খাবো না, বা আমাদের কি কি খাওয়া উচিত। বেসিক্যালি আমরা যে খাবারগুলো খাই, যাকে আমরা খাবার বলি তাকে আমরা বলতেই পারি, কিন্তু আমাদের যেগুলো খাওয়া উচিত বা অ্যাকচুয়াল কোনগুলো খাবার যদি সেগুলো আমরা জানতে পারি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। বেসিক্যালি সল্ট আমাদের খাবার নয়, সুগার আমাদের খাবার নয়, অয়েল যে অয়েলকে আমরা ফ্রাই করি সেটা আমাদের খাবার নয়, ফায়ার যেই খাবারে আমরা আগুন ব্যবহার করি সেই খাবার আমাদের খাবার নয়, যেই খাবারে আমরা মশলা ব্যবহার করি সেটা আমাদের খাবার নয়। তার মানে সল্ট আমাদের ফুড নয়, সুগার আমাদের ফুড নয়, অয়েল যে অয়েলে আমরা খাবারকে জ্বালিয়ে বা রান্না করে খাই সেটা আমাদের ফুড নয়, ফায়ার যেখানে আমরা আগুনে পুড়িয়ে খাবার খাই সেটা আমাদের ফুড নয়। তার কারণ তাতে খাবারের ডিএনএ নষ্ট হয়ে যায়। ডিএনএ মানে হচ্ছে অ্যাড্রেস, পরিচয়। সাপোজ একটা আম গাছের আঁটিকে যদি আমি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে দিই সেটা কোনোদিন গাছ বেরোবে না। কেন? তার কারণ আঁটিটা পুড়ে গেছে। কি পুড়ে গেছে? ওর পরিচয়পত্র পুড়ে গেছে। ওকে কি করে মাটি পুড়ে গাছ বেরোতে হবে, ওর কি করে দুটো পাতা বেরোবে, সেই জিনিসটা পুড়ে গেছে। তার মানে যখনই কোনো খাওয়াকে আমি আগুনে পোড়াবো তার কি হবে, ডিএনএ নষ্ট হয়ে যাবে। আর মশলা নষ্ট, মশলা কি করে, খাওয়ার কোয়ালিটিকে নষ্ট করে দেয়, খাওয়াকে নষ্ট করে দেয় মশলা। সো সল্ট, সুগার, অয়েল, ফায়ার। অয়েল মানে যেই অয়েলটা কড়াতে পড়ে, অয়েল মানে এই অয়েলটা নয় যেটা আমরা কাঁচা খেতে পারি। কাঁচা আপনি অয়েল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি কোকোনাট অয়েল কাঁচা খান কোনো অসুবিধা নেই। যদি আপনি অন্য কোনো তেল, অলিভ অয়েল কাঁচা খান, কোকোনাট অয়েল যদি কাঁচা খান কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই অয়েলটা আপনি আগুনে পোড়াবেন বা তাকে ভাজবেন, ইটস ক্রিয়েট আ কার্বন। তার মানে তেল কড়ায় পড়ে কি তৈরি হবে, কার্বন তৈরি হবে। সো কার্বন মানে হচ্ছে কয়লা। তাহলে কয়লা আমাদের জন্য খাবার নয়। সল্ট কেন আমাদের জন্য খাবার নয়? কারণ 1 চামচ নুন যদি আমরা মুখে রেখি, আমরা মুখে রাখতে পারবো না 1 মিনিট। 1 চামচ নুন মুখে আমরা রাখতে পারবো না, কারণ আমাদের মুখে ছালা পড়ে যাবে, মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। সুতরাং নুন আমরা মুখে রাখতে পারি না। নুন আমাদের শরীরের জন্য উপাদেয় খাবার নয়, আমাদের শরীরকে নষ্ট করে নুন। সুগার ইটস এ সালফার, বারুদ। সুগার যদি আমরা খাই তাহলে বারুদের মতো আমাদের শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বারুদ খেলে কেউ ভালো থাকে না। সুগার মানে হচ্ছে চিনি। তারপরে সকাল থেকে রাত অবধি যারা চিনি খান তাদের শরীর কোনোদিন ভালো থাকতে পারে না, তার কারণ তারা বারুদ খাচ্ছে জানতে এবং অজান্তে। অয়েল ফ্রাই যখন আমরা করছি তখন সেটা কার্বন হয়ে যাচ্ছে সেই খাবার। আর আগুনে যখন আমরা কোনো খাবারকে পোড়াচ্ছি তখন কিন্তু আমাদের খাবারের যে ডিএনএ আছে সেই ডিএনএ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার ফলে শরীর এই খাবারটাকে চিনতে পারে না, তার ফলে কি হয়, তাকে হজম করতে পারে না। আর মশলাযুক্ত খাবার আমাদের জন্য নয়। অনেক হয়তো বলবেন, স্যার আমার মাছ মাংস খেতে খুব ভালো লাগে। আমি বলবো আপনি মাছ মাংস খান, প্রাণ ভরে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের নুন দেবেন না, সুগার দেবেন না, অয়েল দেবেন না, আগুনে পোড়াবেন না, মশলা দেবেন না। তাহলে আপনি খেতে পারেন? দেবেন, তখন আপনি আর খেতে পারবেন না। কেন বলুন তো? তার কারণ নুন, সুগার, অয়েল এগুলো ছাড়া আপনি খেতে পারেন না, কারণ এটাই আপনি খান। মাংস আপনি খান না। কারণ কুকুর যারা বা যারা বাঘ, যারা কুমির, তারা কিন্তু মাছ মাংস খেতে পারে নুন ছাড়া, মশলা ছাড়া। আপনি কিন্তু নুন ছাড়া, মশলা ছাড়া খেতে পারেন না। সেই কারণে আপনাকে কিন্তু খেতে হবে কি, সল্ট, সুগার, অয়েল এই ধরনের জিনিস দিয়ে। এবং সেই জন্য আপনি এই খাবারগুলো যখন খাবেন তখন কিন্তু সুস্থ থাকবেন না, তখন আপনি অসুস্থ হবেন। তার মানে ফুডের ডেফিনেশনের মধ্যে এই জিনিসগুলো পড়ছে না। ফুডের ডেফিনেশনের মধ্যে পড়ছে কোনগুলো, যেগুলো লাইট,
যেমন ফ্রুটস, এটা হচ্ছে আপনার খাবার। যেমন ভেজিটেবল, এটা আপনার খাবার, এটা মানুষের খাবার। ফ্রুটস মানুষের খাবার, ভেজিটেবল মানুষের খাবার। ফ্রুটস যদি মানুষ খায় তাহলে মানুষের হজমের কোনো প্রবলেম হবে না, মানুষের শরীরের কোনো রকম ধরনের ডিএনএ রিলেটেড সমস্যা হবে না, শরীর তাকে চিনতে পারবে। ভেজিটেবল মানুষের জন্য খাবার, যেমন শসা, টমেটো, গাজর, মূলো, ধনেপাতা, পুদিনা পাতা আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারি, এটা আমাদের জন্য খাবার। এর বাইরে ভাত, মুড়ি মানে কার্বোহাইড্রেট আমরা কম পরিমাণে খেতে পারি, কিন্তু মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন এটা আমাদের জন্য খাবার নয়। কেন খাবার নয়? যদি আমরা একটা ছোট্ট জিনিস দেখি বুঝতে পারবো, এই পৃথিবীতে 3 ধরনের অ্যানিমেল আছে। এক ধরনের অ্যানিমেলের নাম হচ্ছে হার্নিভোরাস। এই অ্যানিমেলরা কি? ভেজিটেরিয়ান। এদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট 30 ফিট। 2 নম্বর অ্যানিমেল যারা, তারা হচ্ছে কার্নিভোরাস। তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তারা হচ্ছে নন ভেজ, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট 8 ফিট। 3 হচ্ছে ওমনিভোরাস। তারা হচ্ছে নন ভেজ এবং ভেজ দুটোই খায়, তাদেরও ডাইজেস্টিভ ট্র্যাক্ট হচ্ছে 8 ফিট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হার্বিভোরাস অ্যানিমেল যারা, তারা হচ্ছে তৃণভোজী বা শাকাহারী, তারা কি? ভেজিটেরিয়ান। তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট কত? 30 ফিট। কার্নিভোরাস যারা, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট কত বড়? 8 ফিট। কার্নিভোরাস কারা? বাঘ, সিংহ, কুকুর, বেড়াল, তাদের দেখবেন 2টো করে দাঁত সামনের দিকে বেরিয়ে আছে মাংসকে ছিঁড়ে খাওয়ার জন্য। ওমনিভোরাস অ্যানিমেল যারা, তারা নন ভেজ এবং ভেজ, যেমন শুয়োর, ভালুক, এরা ভেজও খায়, নন ভেজও খায়, এদের 8 ফুট ডাইজেস্টিভ ট্র্যাক্ট। মানুষ এদেরকে দেখে মনে করে আমরাও তো ভেজ খাই, নন ভেজ খাই, তাহলে আমরাও মাছ মাংস খাবো। তাহলে এরা মাছ মাংস যখন খাবে, আমাদের শরীরের যে ডাইজেস্টিভ প্রসেস সিস্টেম, সেটা কি? ফ্রুটস যখন আমরা খাই, সেটা হজম হতে সময় লাগে 2 ঘন্টা। ভেজিটেবল যখন আমরা খাই, তখন সেটা হজম হতে আমাদের শরীরে লাগে 3 ঘন্টা। 4 কার্বোহাইড্রেট মানে ভাত, মুড়ি, এই ধরনের খাবার যখন আমরা খাই, সেটা হজম হতে লাগে 6 ঘন্টা। ঠিক যখন আমরা নন ভেজ খাবার খাই, মানে নন ভেজ মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন, সেটা হজম হতে আমাদের সময় লাগে 24 থেকে 48 ঘন্টা। কত সময়? 24 থেকে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিন। তার মানে মাছ, মাংস যদি আপনি খান, তাহলে 1 থেকে 2 দিন আর কিছু খাওয়া যাবে না, কিন্তু আপনি থাকতে পারবেন 2 ঘন্টা ছাড়া। 3 ঘন্টার পরে তো খিদে লেগে যাবে আপনার। মাছ, মাংস আমাদের শরীরে হজম হতে সময় লাগে 24 to 48 আওয়ার্স। তার মানে এত সময় লাগে মাছ, মাংস হজম হতে। তার মানে আমরা যদি মাছ, মাংস খাই, তাহলে 24 থেকে 48 ঘন্টা আর কিছু খাওয়া যাবে না। দেখুন, কুকুর বা বাঘ বা কুমির, এরা 1 দিন 2 দিন ছাড়া খাওয়া খেতে পারে, কোনো অসুবিধা হয় না এদের। এরা না খেয়ে থাকতে পারে 1 দিন 2 দিন, কারণ যেহেতু এরা নন ভেজ খায়, এদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এমনভাবে তৈরি আছে 24 থেকে 48 ঘন্টা এদের না খেলেও চলে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যারা আজকে হার্নিভোরাস, তাদের কি? তারা ভেজিটেরিয়ান, তাদের 2 ঘন্টা 3 ঘন্টা, কারণ ফ্রুটস 2 ঘন্টায় হজম হয়ে যায়, ভেজিটেবল 3 ঘন্টায় হজম হয়ে যায়। তার মানে বুঝতে পেরেছেন, যদি ফ্রুটস, ভেজিটেবল এই ধরনের খাবার আমরা খাই, তাহলে আমাদের শরীরে কি হবে? ডাইজেশন সিস্টেম ভালো হবে, লটস অফ ফাইবার আমরা পাবো, শরীরের মধ্যে ডিএনএ তাকে চিনতে পারবে, শরীরে কোনো অসুবিধা হবে না। আর এই ধরনের খাবার দাবারে সল্ট, সুগার, অয়েল এগুলো কিছুই দিতে হবে না। এখানে ফায়ার, এখানে মশলা কিছু লাগবে না, কারণ আপনি কলা খেতে পারেন এমনি, পেঁপে খেতে পারেন এমনি, আপেল খেতে পারেন এমনি। আপেল খাবার জন্য কোনো সুগার, কোনো সল্ট আমাদের লাগে না। টমেটো খাওয়ার জন্য আমাদের কোনো সল্ট, সুগার, অয়েল কিছু লাগে না। শসা খাওয়ার জন্য আমাদের সল্ট, সুগার কিছু লাগে না।
বিট খাওয়ার জন্য আমাদের সল্ট সুগার কিছু লাগে না, গাজর খাওয়ার জন্য সল্ট সুগার আমাদের কিছু লাগে না, মূলো খাওয়ার জন্য আমাদের সল্ট সুগার অয়েল কিছু লাগে না, ধনেপাতা খাওয়ার সময় আমাদের সল্ট সুগার কিছু লাগে না। আমরা এই জিনিসগুলো কাঁচা বা র খেতে পারি। তাহলে যদি কোনো মানুষ টাইপ 2 ডায়াবেটিসের কোনো মানুষ ফ্রুটস ভেজিটেবলস এই দুটোকে মূল খাবার করে আর সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট খেতে পারে, তাহলে তার শরীরে কি হবে, গ্লুকোজ লেভেল বা ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়ার নষ্ট হয়ে যাবে, তার শরীরে কি হবে, ব্লাড সুগারটা নর্মাল থাকবে। তার কারণ আমরা পরের দিন পড়ব কোন খাবারের মধ্যে সুগার লেভেল কোনটা যেটা আমাদের শরীরে ক্ষতি করে। বেসিক্যালি আজকে আমরা জানতে চাইলাম বা জানতে পারলাম টাইপ 1 ডায়াবেটিস কীভাবে হয়, টাইপ 2 ডায়াবেটিস কীভাবে হয়, আর টাইপ 2 ডায়াবেটিস হলে আমাদেরকে কিভাবে তাকে নর্মাল করতে পারি। এক, খাওয়া দাওয়াকে কমিয়ে, নয় আমার এক্সারসাইজকে বাড়িয়ে। কারণ সুগার যদি বেশি থাকে তাহলে আমার এক্সারসাইজকে বাড়াতে হবে, আর যদি আমি এক্সারসাইজ বাড়াতে না পারি তাহলে আমার খাওয়া দাওয়াকে কী করতে, ম্যানেজ করতে হবে। ফুড ম্যানেজমেন্ট নয় এক্সারসাইজ নয় বডি অ্যাক্টিভিটি, তাহলে দুটোকে ব্যালেন্স করতে পারলেই আমরা আমাদের টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে আমরা কোন ধরনের খাবার খেলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ হতে পারে। কি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট যদি আমরা খাবার খাই তাহলে আমরা আমাদের শরীরকে খুব দ্রুত সুগার মুক্ত করতে পারবো। শুধু সুগার মুক্ত নয়, ডায়াবেটিস মুক্ত নয়, ডায়াবেটিস যদি ফ্রি হয়ে যায় তাহলে আমার শরীরে যতগুলো প্রবলেম আমি দেখাচ্ছিলাম, ক্যান্সার, আলসার, থাইরয়েড কিংবা আদার্স যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকেও আমি মুক্তি পেতে পারি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডায়াবেটিস আমরা মেডিসিন ছাড়াও সুস্থ করতে পারি মানুষজনকে। ইভেন টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিসের কারণ আমরা জানলাম। টাইপ 1 এ ইনসুলিন কি, নো ইনসুলিন। আর টাইপ 2 তে কি ছিল, শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না, যাকে আমরা কি করলাম, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ইনসুলিন প্রতিরোধ হয়ে যাওয়া, মানে সে কাজ করতে পারছে না। আর সেই সময় যদি আমার টাইপ 2 ডায়াবেটিসকে ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে ফুড ম্যানেজমেন্ট করতে হবে। কি ধরনের ফুড, সেখানে ফ্রুটস খেতে হবে, সেখানে ভেজিটেবল খেতে হবে, সেখানে কার্বোহাইড্রেট রিলেটেড কম খাওয়া খেতে হবে, আর নন ভেজ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না, কারণ নন ভেজ খাওয়া বেসিক্যালি হিউম্যান আমাদের খাবার দাবার নয়, এবং যত বেশি করে আমরা নন ভেজ খাবার দাবার খাবো তত বেশি আমাদের কি হবে, শরীরের মধ্যে এই ধরনের প্রবলেম আরও বেশি বেশি করে বেড়ে চলবে। কারণ আজকের দিনে ভারতবর্ষের মানুষ যে পরিমাণের মাছ মাংস গত 30 বছরে খায়নি তার থেকে 3 গুণ বেশি মাছ মাংস কিন্তু আজকের মানুষরা খাওয়া শুরু করেছে। সো সেই কারণে আজকের ফুড প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এই ফুড প্যাটার্ন চেঞ্জ হওয়ার ফলে, লাইফস্টাইল চেঞ্জ হওয়ার ফলে মানুষের কিন্তু ঘরে ঘরে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। ইভেন তাহলে কি করতে হবে, তাহলে মানুষের ফুড প্যাটার্নকেই চেঞ্জ করে দিতে হবে যাতে তার শরীরে এই ধরনের প্রবলেম আর না হয়ে থাকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এইটুকুই আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ রাখলাম। পরের দিন আমরা ডিটেলসে আলোচনা করব। জাস্ট এইটুকু মাথায় দিলাম আজকে, হোয়াট ইজ টাইপ 1 ডায়াবেটিস, হোয়াট ইজ টাইপ 2 ডায়াবেটিস, এবং টাইপ 1 ডায়াবেটিস কিভাবে ঠিক হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস কিভাবে ঠিক হতে পারে, তার যে সায়েন্টিফিক যে ব্যাখ্যা সেটা আমি আপনাদেরকে শেখালাম। এরপরে আমরা ডিটেলসে যাব যে কি আমাদের শরীরের জন্য খেলে ডায়াবেটিস বাড়াবে, কি আমাদের শরীরের জন্য খেলে ডায়াবেটিসকে কমাতে পারে, আর আমরা বিনা ওষুধ বিনা ডক্টর কিভাবে ডায়াবেটিস ফ্রি মুক্ত জীবনযাপন করতে পারি। সো আজকে আমি ক্লাস এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ। উইশ ইউ অ্যান হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। থ্যাংক ইউ।